প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা, স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। গত ক্লাসে আমি আমার পরিচয় দিয়েছি, তবু আমি আবার আমার পরিচয় দিচ্ছি। আমি তপন কুমার মণ্ডল, ত্রিবিদ্যা প্রভাষক, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে আমি তোমাদের যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে জীববিজ্ঞান প্রথম পত্র, দ্বাদশ শ্রেণী, অষ্টম অধ্যায় টিস্যু সম্পর্কে আমি তোমাদের আলোচনা করব। আমরা টিস্যু সম্পর্কে আলোচনা করার আগে কিছু ছবি আমরা লক্ষ্য করি। ছবি লক্ষ্য করার পরে আমরা বুঝতে পারলাম যে আজকে আমাদের পাঠের বিষয় হচ্ছে টিস্যু। এখানে আমরা কি কি শিখব বা জানতে পারবো সেইগুলো হচ্ছে টিস্যু কি বা কাকে বলে, টিস্যুর প্রকারভেদ, ভাজক ও স্থায়ী টিস্যুর সংজ্ঞা, ভাজক ও স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, ভাজক ও স্থায়ী টিস্যুর পার্থক্য, ভাজক ও স্থায়ী টিস্যুর কাজ। আমরা প্রথমে টিস্যু বা কলা সম্পর্কে জানব। টিস্যু বা কলা কাকে বলে? যে একই উৎস থেকে সৃষ্ট সদৃশ্য বা বিসদৃশ্য আকার আকৃতি বিশিষ্ট কোষ সমষ্টি যখন নির্দিষ্ট জৈবনিক কাজ সম্পাদনে নিয়োজিত থাকে তখন ওই কোষ সমষ্টিকে একত্রে আমরা টিস্যু বলি। তাহলে টিস্যু কি আমরা জানতে পারলাম, তবু আবার একটু বলি সংজ্ঞাটা। যে একই উৎস থেকে সৃষ্ট সদৃশ্য বা বিসদৃশ্য আকার আকৃতি বিশিষ্ট কোষ সমষ্টি যখন নির্দিষ্ট জৈবনিক কাজ সম্পাদনে নিয়োজিত থাকে তখন ওই কোষ সমষ্টিকে একত্রে আমরা টিস্যু বা কলা বলে থাকি। টিস্যুর প্রকারভেদ আমরা দেখি যে টিস্যুর প্রকারভেদ প্রধানত দুই ভাগে ভাগ করা হয় টিস্যুকে। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এখন ভাজক টিস্যু কি সে সম্পর্কে আমরা জানি। ভাজক টিস্যু বলা হচ্ছে যে কোষগুলো বিভাজনে সক্ষম বা বিভাজিত হয় তাকে আমরা ভাজক টিস্যু বলে থাকি। এটি কাণ্ড শীর্ষ বা মূল শীর্ষে কিন্তু ভাজক টিস্যু অবস্থিত থাকে। তাহলে ভাজক টিস্যু কাকে বললাম? যে কোষগুলো বিভাজনে সক্ষম বা বিভাজিত হয় তাকে ভাজক টিস্যু বলে। কাণ্ড শীর্ষ বা মূল শীর্ষে কিন্তু এই ভাজক টিস্যু অবস্থিত থাকে। স্থায়ী টিস্যু কাকে বলবো? স্থায়ী টিস্যু হচ্ছে যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম সেই টিস্যুকে আমরা স্থায়ী টিস্যু বলি। তাহলে স্থায়ী টিস্যু কাকে বলছি? যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম সেই টিস্যুকে বলছি আমরা স্থায়ী টিস্যু। এরপরে আমরা জানব ভাজক টিস্যুর বৈশিষ্ট্য, যে এটি বিভাজনে সক্ষম অর্থাৎ এটি বিভাজিত হয়। দুই হচ্ছে এর কোষগুলোর আন্তঃকোষীয় ফাঁক থাকে। তিন হচ্ছে এর কোষ প্রাচীর পাতলা হয়। চার, সাইটোপ্লাজম অপেক্ষাকৃত ঘন থাকে। এটাই হচ্ছে কিন্তু ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। ভাজক টিস্যুর বৈশিষ্ট্যগুলো তাহলে আমরা কি কি বললাম? যে এটি কিন্তু বিভাজনে সক্ষম বা বিভাজিত হয়, এই কোষগুলো আন্তঃকোষীয় ফাঁক থাকে না। তিন হচ্ছে এর কোষ প্রাচীর পাতলা থাকে। চার হচ্ছে এটি সাইটোপ্লাজম অপেক্ষাকৃত ঘন। এরপরে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য আমরা দেখি যে এটি কিন্তু বিভাজিত হয় না অর্থাৎ বিভাজনে অক্ষম, এর আন্তঃকোষীয় ফাঁক থাকে, এর কোষ প্রাচীর
পুরু থাকে এবং সাইটোপ্লাজম অপেক্ষিত পাতলা। তাহলে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য হচ্ছে ভাজক টিস্যুর বিপরীত, যে এটি বিভাজিত হয় না, অর্থাৎ বিভাজনে অক্ষম, আন্তঃকোষীয় ফাঁক থাকে, কোষ প্রাচীর পুরু থাকে এবং সাইটোপ্লাজম অপেক্ষিত পাতলা। তাহলে এখানে ভাজক এবং স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্যের সাথে সাথে এখানে আরেকটা প্রশ্ন হতে পারে, ভাজক ও স্থায়ী টিস্যুর পার্থক্য। তাহলে পার্থক্য বললে আমরা কিন্তু এই বৈশিষ্ট্যগুলো লিখে দিলেই কিন্তু এটি পার্থক্য হয়ে যাবে। এরপরে ভাজক স্থায়ী টিস্যুর পার্থক্য, যেটি আমরা একটু আগে বলছিলাম, যে পার্থক্য হচ্ছে ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যু, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো লিখলেই কিন্তু এটির পার্থক্য হয়ে যাবে। যেমন ভাজক টিস্যুর ক্ষেত্রে এটি বিভাজিত হয়, অর্থাৎ বিভাজনে সক্ষম। স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এটি বিভাজিত হয় না, অর্থাৎ বিভাজনে অক্ষম। 2 হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক থাকে না ভাজক টিস্যুর ক্ষেত্রে, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক থাকে। ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষ প্রাচীর পাতলা থাকে, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষ প্রাচীর পুরু থাকে। 4 হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে সাইটোপ্লাজম অপেক্ষিত ঘন থাকে, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে সাইটোপ্লাজম অপেক্ষিত পাতলা থাকে। এরপরে কাজ যদি আমরা দেখি, যে ভাজক টিস্যুর কাজ হচ্ছে কি, যে শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদ কী হয়, দৈর্ঘ্যে বৃদ্ধি, উঁচু এবং লম্বা হয়। তাহলে কী বললাম, প্রথম কাজ হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি, উঁচু এবং লম্বা হয়। 2 হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের কী হয়, ব্যাস বৃদ্ধি পায়। এতে কী হয়, সরু সরু যেসব কাণ্ড থাকে, সে সরু কাণ্ড থাকে, সেটি কিন্তু এটি মোটা হয়। তাহলে 2 বৈশিষ্ট্য কী বললাম, 2 নম্বরে বৈশিষ্ট্য এই কাজ, ভাজক টিস্যুর কাজ, যে পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, এতে সরু কাণ্ড মোটা হয়। 3 ভাজক টিস্যুর 3 নম্বর কাজ হচ্ছে কি, যে ভাজক টিস্যু হইতে কী হয়, স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, এছাড়া ইয়ার বিভাজনের ফলে ক্ষতস্থান পূরণ হয়। এটি হলো ভাজক টিস্যুর কাজ। এরপরে আমরা স্থায়ী টিস্যুর কাজ যদি দেখি, স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে যে খাদ্যদ্রব্য, পানি ও খনিজ লবণ পরিবহন করা। স্থায়ী টিস্যু যে জাইলেম এবং ফ্লোয়েম থাকে, সেই জাইলেম ফ্লোয়েমে যে অংশের যে কাজ, সেখানে স্থায়ী টিস্যুর কাজ বোঝানো হয়েছে, যে 1 হচ্ছে খাদ্যদ্রব্য, পানি ও খনিজ লবণ পরিবহন করা। 2 নম্বর কাজ হচ্ছে উৎসেচক, অর্থাৎ বর্জ্য পদার্থ যেমন রেজিন, গদ, উদ্বায়ু, তেল, আটা ইত্যাদি নিশ্চিত হয়ে থাকা। এটাই হচ্ছে স্থায়ী টিস্যুর কাজ। তাহলে টিস্যু সম্পর্কিত যে আলোচনা আমরা যেগুলো করলাম, আমরা প্রথম থেকে যদি আবার একটু দেখে আসি, যে আজকে আমরা কি কি জানলাম। প্রথমে টিস্যু কাকে বলে সেটি জানলাম। তা টিস্যু কাকে বলছিলাম, যে একই উৎস থেকে সৃষ্ট সদৃশ্য বা বিসদৃশ্য আকার আকৃতিবিষ্ট কোষ সমষ্টি যখন নির্দিষ্ট জৈবনিক কাজে সম্পাদনে নিয়োজিত থাকে, তখন ওই কোষ সমষ্টিকে একত্রে আমরা টিস্যু বা কলা বলে থাকি। এরপরে টিস্যুর প্রকারভেদ আমরা জানছিলাম। টিস্যুর প্রকারভেদ কী কী ছিল, যে টিস্যু 2 প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। এরপরে ভাজক টিস্যু কাকে বলবো, যে টিস্যু যে কোষগুলো বিভাজনে সক্ষম বা বিভাজিত হয়, তাকে কিন্তু আমরা ভাজক টিস্যু বলে থাকি। এটি কোথায় হয়ে থাকে, কাণ্ড শীর্ষে বা মূল শীর্ষে কিন্তু ভাজক টিস্যু অবস্থিত থাকে। এরপরে স্থায়ী টিস্যু কাকে বলছিলাম, যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম, সে টিস্যুকে কিন্তু আমরা স্থায়ী টিস্যু বলে থাকি। এরপর জানছিলাম ভাজক টিস্যুর বৈশিষ্ট্য একটি, যে এটি বিভাজনে সক্ষম, অর্থাৎ এর কোষগুলো বিভাজিত হয়। 2 হচ্ছে এদের কোষগুলো আন্তঃকোষীয় ফাঁক থাকে না কোষে, এছাড়া কোষ প্রাচীর পাতলা থাকে এবং সাইটোপ্লাজম অপেক্ষিত ঘন। এটা হচ্ছে ভাজক টিস্যুর বৈশিষ্ট্য। এরপরে আসছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য কি, যে এটি বিভাজিত হয় না, এর আন্তঃকোষীয় ফাঁক থাকে, কোষ প্রাচীর পুরু থাকে এবং সাইটোপ্লাজম অপেক্ষাকৃত পাতলা। এরপরে ভাজক স্থায়ী টিস্যুর পার্থক্য যেটি আমরা জানছিলাম, সেটি আবার দেখি, যে ভাজক এবং স্থায়ী টিস্যু সেটি কী ছিল। যে ভাজক টিস্যুর ক্ষেত্রে 1 হচ্ছে বিভাজিত হয়, স্থায়ী টিস্যুর ক্ষেত্রে এটি বিভাজিত হয় না, অর্থাৎ ভাজক টিস্যু বিভাজনে সক্ষম, স্থায়ী টিস্যু বিভাজনে অক্ষম। 2 হচ্ছে আন্তঃকোষীয় ফাঁক থাকে,
ফাঁক নেই ভাজক টিস্যুর ক্ষেত্রে, কিন্তু স্থায়ী টিস্যুর ক্ষেত্রে আন্তঃকোষীয় ফাঁক থাকে। 3 হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে কোষপ্রাচীর পাতলা থাকে, আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে কোষপ্রাচীর পুরু থাকে। 4 হচ্ছে ভাজক টিস্যুর ক্ষেত্রে সাইটোপ্লাজম অবক্ষিত ঘন থাকে, আর স্থায়ী টিস্যুর ক্ষেত্রে সাইটোপ্লাজম অবক্ষিত পাতলা থাকে। এটি হচ্ছে ভাজক স্থায়ী টিস্যুর পার্থক্য। এরপর আসতেছে কাজ। যে ভাজক টিস্যুর কাজ হচ্ছে শীর্ষস্থ ভাজক টিস্যুর বিভাজনের কারণে উদ্ভিদ দৈর্ঘ্যে বৃদ্ধি, উঁচু ও লম্বা হয়, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের ব্যাস বৃদ্ধি পায়, এতে সরু কাণ্ডগুলো মোটা হয়। 3 নম্বর কাজ হচ্ছে ভাজক টিস্যুতে স্থায়ী টিস্যু সৃষ্টি হয়, এছাড়া ইয়ার বিভাজনের ফলে ক্ষতস্থান পূরণ হয়। এরপরে স্থায়ী টিস্যুর কাজ হচ্ছে খাদ্যদ্রব্য, পানি ও খনিজ লবণ পরিবহন করা। 2 হচ্ছে উৎসেচক বর্জ্যপদার্থ যেমন রেজিন, গদ, উদ্বায়ু, তেল, আটা ইত্যাদি নিশ্চিত হয়ে থাকা। তো এই মোটামুটি আজকে আমরা পাঠ সম্পর্কে এগুলো জানলাম। তোমরা এগুলো বাসায় ভালো করে পড়বে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই বলে আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।